তৃণমূল আপনার জল লুটছে, আপনার নল লুটছে, আপনার থেকে সব লুটছে। এ কথা গতকাল পুরুলিয়ায় বলেছেন দেশের প্রধানমন্ত্রী। এই জল এবং নল এর সম্পর্কটা কতটুকু আসুন দেখা যাক। জলের সঙ্গে নলের সম্পর্ক আর নলের সঙ্গে জলের সম্পর্ক। আমি পুরুলিয়া জেলারই উদাহরণ দেব। আপনারা জানেন পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে 6টি ড্যামের বিরুদ্ধে লড়াই চলছে এবং প্রায় 1000 হেক্টর জঙ্গল কাটাইয়ের বিরুদ্ধে লড়াই চলছে। যে লড়াই মানুষকে লড়তে হচ্ছে একটি অন্যায্য প্রশাসনের বিরুদ্ধে। এই অন্যায্য প্রশাসন যেমন তৃণমূল অর্থাৎ রাজ্য সরকার, তেমনই অন্যায্য কেন্দ্র সরকার। কারণ এই দুইয়ের ছাড়পত্র না পেলে কোনোদিন একটি ড্যামের ছাড়পত্র পাওয়া সম্ভব নয়, জঙ্গল কাটাইয়ের ছাড়পত্র পাওয়া সম্ভব নয়। আসুন এবার আমরা একটু দেখবার চেষ্টা করি যে কিভাবে জল আর নলের সম্পর্কটা নরেন্দ্র মোদী বলছেন আর বাস্তবটা কি। আসুন এদিকে দেখা যাক। ধরা যাক এটা একটি অরণ্য। এই অরণ্যটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আমরা ধরে নিই। এই অরণ্য থেকেই দেখো এখানে যে গাছ আছে সেই গাছের নিচে রয়েছে আন্ডারগ্রোথ এবং তার নিচে রয়েছে তার টপ সয়েল অর্থাৎ মাটির ওপরের যে সবার উপরের যে স্তর, এবং তার নিচে রয়েছে ছিদ্রালো পাথুরের স্তর, যেটাকে টপ সয়েল আমরা বলবো না। যখনই বৃষ্টিপাত হবে, যখনই মেঘ থেকে বৃষ্টি ঝরবে, আর হ্যাঁ আপনাদের বলে রাখি পুরুলিয়ায় বৃষ্টিপাত যথেষ্ট হয়, সমস্যাটা অন্য জায়গায়। যখনই বৃষ্টিপাত হবে তখন এই অরণ্য তার যে মাটি, তার যে টপ সয়েল, সেই টপ সয়েল ওই বৃষ্টির জলের একটা বিরাট অংশকে ধরে নেবে, বাকি অংশটা তার উপর দিয়ে বয়ে যাবে। যখনই এটাও ধরে নেবে এবং তার নিচের যে ছিদ্রালো পাথরের স্তর আছে, যে ছিদ্রালো মাটির স্তর আছে, সেটা অনেক সময় হয় চুনা পাথরের স্তর এবং অন্যান্য পাথরের বেলে পাথরের স্তর হতে পারে, তারা এই জলকে একটা স্পঞ্জের মতন করে আটকে রাখে। এবং বর্ষাকালে অনেক বৃষ্টিপাত, অনেকখানি জল মাটির ওপর দিয়ে বয়ে চলে গিয়ে তৈরি করবে নদী। সব থেকে বেশি বৃষ্টিপাত বর্ষাকালে হয় এবং সব থেকে বেশি সারফেস ফ্লো রান অফ এই বর্ষাকালেই হবে, এবং সেখানে এই নদীর জলের অনেক বেশি নদীর জল আমরা দেখতে পাই। ধরা যাক এই নদীটি হচ্ছে বান্দু নদী, কিংবা ধরতে পারেন ওই যে নদীটি ওইটিই হলো ঠুড়গা নদী, যে নদী নেমে আসছে অযোধ্যা পাহাড়ের জঙ্গল থেকে। এবার যখন বৃষ্টিপাত থেমে গেল অর্থাৎ সেপ্টেম্বরের পরে, তখন কি হবে? তখন এই যে ওপরের মাটিটি জলকে ধরে রেখেছিল এবং তার নিচের যে ছিদ্রালো স্তর জলকে ধরে রেখেছিল, সে সারা বছর ধরে অল্প অল্প করে জলকে ছাড়তে থাকবে। ফলে কম হলেও গ্রীষ্মকালেও এই নদীতে জল থাকবে। আর কি করবে? আর এখানে যে জল ধরা রয়েছে সেই জল, এই যে আমি এখানে নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার রিজার্ভার, ভূগর্ভস্থ যে জলের ভান্ডার, তাকে ক্রমশ রিচার্জ করবে, নতুন করে জল সেখান থেকে আমরা ব্যবহার করতে পারবো এবং সেই জলকে আবার পুনরায় সেখানে পাঠিয়ে দেবে কে না এই জঙ্গল, তার নিচের যে মাটি এবং তার যে ছিদ্রালো আপনার শিলাস্তর। এবার এই জল যখন বয়ে যাচ্ছে, যত দূর সে বয়ে যাবে সেই সমস্ত জায়গাতেই সে মাটির নিচের জলস্তরকে রিচার্জ করতে থাকবে। এই নদী যত দূর বয়ে যাচ্ছে সে তাকে রিচার্জ করতে থাকবে। এই যে বান্দু নদী, এই বান্দু নদী অযোধ্যা পাহাড় থেকে নেমে এসে মিশে যায় কার সঙ্গে? কার সঙ্গে মেশে বলতে পারবেন? ঝট করে বলুন তো। হ্যাঁ, আমাদের পুরুলিয়ার সব থেকে বড় নদী কি? কংসাবতী। কংসাবতীতে মিশে যায়। কংসাবতী গ্রীষ্মকালে প্রায় শুকনো হয়ে আসে, যেটুকু জল থাকে মনে রাখবেন ঠিক তার উপরেই রয়েছে অযোধ্যা পাহাড় এবং তার জঙ্গল, সেখানকার জল দিয়েই এই কংসাবতীতে ওইটুকু জল থাকে এবং তার সব থেকে বেশি জল বয়ে নিয়ে আসে কিন্তু বান্দু নদী। আর এই বান্দু নদীর ওপরেই কেন্দ্র রাজ্যের মিলিত যে প্রকল্প, তার নাম হচ্ছে কি? বান্দু পাম্প স্টোরেজ প্রজেক্ট। তার বিরুদ্ধেই 8 বছর ধরে আন্দোলন চলছে। হাজার হাজার মানুষ যারা সেদিনকে জনসভায় প্রধানমন্ত্রীর কথায় হাততালি দিয়েছেন, আসুন আমি সবাইকে আহ্বান করি বান্দু নদী, ঠুড়গা নদী রক্ষা করবার আন্দোলনে যোগ দিন। এবার এই যে জল তারা মাটির নিচে ঢোকালো, সেই জলকেই আমাদের পাশেই রয়েছে পুরুলিয়া। এই হলো পুরুলিয়া।
এই পুরুলিয়া শহর, সেখানে প্রচুর ঘনবসতি, সেই ঘনবসতিতে প্রচুর মানুষের বসবাস, তাদের প্রচুর জলের প্রয়োজন। সেই জল মেটানো যেতে পারে দুভাবে। তার মূল জায়গা হচ্ছে এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, সে জল কোথার থেকে পাবে? সে এক কাজ করতে পারে, সে কংসাবতী থেকে সরাসরি জল উত্তোলন করতে পারে, অথবা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ কংসাবতীর থেকেই যে জল মাটির নিচে গিয়ে জমা হয়েছে সেই জলকেই তারা এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে, রেজড ওয়াটার ট্যাঙ্কে তারা তুলে নেবে, পিউরিফাই করবে এবং বাড়িতে বাড়িতে দেবে। নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই বক্তব্য এইটুকু জায়গায় সীমাবদ্ধ, অর্থাৎ মাটির নিচের জল, সেই জলকে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে তোলো, অথবা মানে নদী থেকে তোলো এবং তাকে পিউরিফাই করে এবং সব জায়গায় দিয়ে এসো। এবং এটি তিনি ঠিকই বলেছেন যে তৃণমূলের অনির্বাচনীয় দুর্নীতি এখানে আছে, কিন্তু এই ওয়াটার ট্যাঙ্কে জল জন্ম নেয় না, জলকে ওয়াটার ট্যাঙ্কে পৌঁছে দিতে হয় মোটর দিয়ে, এবং সেটা হতে পারে আন্ডারগ্রাউন্ড জল দিয়ে অথবা কংসাবতীর জল দিয়ে। এই তার পাশেই ধরা যাক ইন্ডাস্ট্রি, রঘুনাথপুরের দিকে যান, দামোদরের পাড়ে ইন্ডাস্ট্রি, অন্য যে কোনো শহরে যান দেখবেন তার পাশেই ইন্ডাস্ট্রি রয়েছে। সেই ইন্ডাস্ট্রির জলও আসে হয় স্থানীয় যে নদী অথবা এই আন্ডারগ্রাউন্ড জল থেকে। স্থানীয় যে নদী অথবা এই আন্ডারগ্রাউন্ড জল থেকে। এবার তার পাশে চলে আসুন একটা গ্রাম। গ্রামে কি হয়? গ্রামে অনেক ছাড়া ছাড়া ঘর বাড়ি থাকে, মাঝখানে ফাঁকা জায়গা থাকে, মাঠ থাকে, যেখানে জল পড়লে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ মাঠ থেকেই হওয়া সম্ভব, জলা জমি থেকে হওয়া সম্ভব। আর গ্রামের মানুষ বহু দিন ধরে, এমনকি শহরের মানুষ, পরবর্তীকালে তো শহর হয়েছে, আগে তো সবটাই গ্রাম ছিল। ধরুন সাহেব বাঁধের মতো বিরাট বড় বাঁধ কিংবা ছোট ছোট পুকুর, সেই পুকুরগুলোকে তারা তৈরি করেন। কত পুকুর আছে জানেন ভারতবর্ষে? ভারতবর্ষে মোট পুকুরের সংখ্যা 14,42,993টি। কে বলছে এটা? এটা ওয়াটার সার্ভের রিপোর্ট এবং ভারত সরকারের রিপোর্ট, আমার বানানো না। কত? 14,42,993টি এতগুলি পুকুর আছে। এবং মাটির ওপরে বাঁধানো বড় পুকুর, যেগুলোকে তারা বলে ট্যাঙ্ক, সেরকম আছে 3,81,805টি। পশ্চিমবঙ্গের সংখ্যাটা কেমন? পশ্চিমবঙ্গে পুকুর রয়েছে 4,57,274টি, এবং ওই যে বড় পুকুর যেগুলোকে বাঁধানো সেই রকম পুকুর রয়েছে, অর্থাৎ ট্যাঙ্ক রয়েছে 7,585টি। এই দুটি মিলিয়ে ভারতবর্ষের মোট পুকুর এবং ট্যাঙ্কের প্রায় 34%। এটি আমাদের সংস্কৃতিতে রয়েছে, অন্যান্য রাজ্যের অন্যান্য প্রদেশের সংস্কৃতিতেও রয়েছে। কিন্তু বাঙালির মধ্যে, বাংলার যে কোনো ভাষাভাষী মানুষের মধ্যে পুকুর খনন একটি সংস্কৃতির অংশ, কারণ তারা ভালো মতন জানেন যে পুকুরের অসীম গুরুত্ব। যখন কেউ ঠাকুরের কাছে মানত করতেন, আজকে শুধুই পাঁঠা বলি হয়, কেউ সোনা চড়ান, কেউ অমুক চড়ান, তখন মানত করা হতো যে পুকুর কাটার, অথবা কোনো পুকুরের মধ্যে সিলটেশন অর্থাৎ অনেক বেশি পাঁক হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করবার। কোনো একজন স্থানীয় জমিদার বা রাজা ভালো কাজের নিদর্শন দিতে পুকুর কাটতেন, এবং এটাই ছিল আমাদের সংস্কৃতি। গোটা ভারতবর্ষ জুড়েই তাই আছে। খাদিন, ভিরদা সহ বিভিন্ন ধরনের যে ট্র্যাডিশনাল ওয়াটার হারভেস্টিং সিস্টেম সেগুলো ছিল, সেই সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী একদম ঠিক বলেছেন যে তৃণমূল আপনার জল লুটছে, আপনার নল লুটছে, তবে তার ফোকাস বন্ধু মনে রাখবেন এইটুকু জায়গা, অর্থাৎ এই যে ওয়াটার ট্যাঙ্ক এবং সেখানে এই শহুরে যে জলের সাপ্লাই সেইখানে। কিন্তু এখানে জলটা আসবে কোথা? এখানে জল জন্ম নেয় না, জল জন্ম নেয় এখানে, অর্থাৎ অরণ্যে। জল জন্ম নেয় এখানে পুকুরে, সেখান থেকে নদীতে, সেখান থেকে আন্ডারগ্রাউন্ডে রিচার্জ হয়। এই সত্যটাকে তারা ভুলিয়ে দিতে চায়, তার কারণ তারা জলকে কেবলমাত্র একটি পণ্য আকারে আপনার কাছে হাজির করতে চায়, এবং ক্রমশ তারা এমন একটি দিকে আমাদেরকে নিয়ে যেতে চায় যেখানে এই পণ্যটির থেকে রাষ্ট্র পুরোপুরি তার হাত তুলে নেবে এবং সেটাকে পুরোপুরি প্রাইভেটাইজ করে দেবে। আমরা দীর্ঘদিন ধরে ঠিক এ কারণেই বান্দু, কাঁঠালজোল, ঠুড়গা নদীর ধ্বংসের বিরুদ্ধে কথা বলছি। যদি এই নদীগুলিকে বাঁচানো না যায় তাহলে শোভা, সুবর্ণরেখা, কংসাবতীকে বাঁচানো যাবে না। আর তা যদি না হয়, হাজার দুর্নীতি মুক্ত একটি সরকার গঠিত হলেও জল পাবেন না। জলের সঙ্গে দুর্নীতির সম্পর্ক যেখানে, সেটি হলো তারা জঙ্গল কাটাইয়ের নীতির পক্ষে। তারা জঙ্গল ধ্বংস, পাহাড় ধ্বংস, পুকুর ধ্বংস, ওয়াটার রিজার্ভার ধ্বংসের পক্ষে।
পক্ষে তারা ইনডিসক্রিমিনেটলি তারা মাটির তলার জলকে তুলে নেওয়া এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জ করবার বিরুদ্ধে। এইটা হচ্ছে তাদের নীতি। তাদের নীতিটি আসলে দুর্নীতি। তাদের এই নীতিটি কেন? তাদের এই নীতিটা এই কারণে যে তারা জলকে পণ্যে পরিণত করতে চায়। এই জলকে পণ্য পরিণত করলে সুবিধে কি? নেসলের মতো কোম্পানি যারা মাল্টিন্যাশনাল জায়েন্ট, তারা দীর্ঘদিন ধরে বলে আসছে জল মানুষের অধিকার নয়, তাকে পণ্যে পরিণত করো, জলকে মানুষকে বাধ্য হতে হবে কিনতে। ভারতবর্ষের সব থেকে বড় বুমিং যে মার্কেট, সেই মার্কেটটা হচ্ছে জলের মার্কেট, এবং সেখানে একটা মনোপলি আছে। মনোপলিটা কার? মনোপলিটা হচ্ছে বিসলেরির। এছাড়াও আরও বেশ কতকগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। রিসেন্টলি এই রিলায়েন্স এই জলের ব্যবসায় ঢুকেছে। আপনারা হয়তো দেখবেন ফলাও করে প্রচার করা হচ্ছে, আহা রিলায়েন্স বাবু কি করলেন, আম্বানি বাবু কি করলেন, 1 লিটার জল মাত্র 15 টাকায়, 10 টাকায় ইত্যাদি প্রভৃতি আপনার কাছে হাজির করা হচ্ছে। আসলে জলকে পণ্য, এবং সেই পণ্য থেকে যে আপনাকে আমাকে শোষণ করবার যে উপায়, সেই উপায়ের মধ্যে দিয়ে তারা পুঁজিপতিদের আরো মুনাফা তৈরি করে দিতে চায়। এবং এই নীতিতে মোদি মমতা উভয়ই এক। এর উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের রাজনীতি, আপনার আমার বাঁচার রাজনীতি। আপনার আমার বাঁচার রাজনীতি প্রকৃতির রাজনীতি। যে রাজনীতি বলে জঙ্গলকে রক্ষা করো, যে রাজনীতি বলে ঠুরগা বান্দু কাঁঠালজলকে রক্ষা করো, যে রাজনীতি বলে কংসাবতীকে রক্ষা করো, যে রাজনীতি বলে পশ্চিমবঙ্গে শেষ 2018-র যে জল সার্ভের রিপোর্ট, তাতে যে 4,57,274টি পন্ড বা পুকুর রয়েছে তাকে রক্ষা করো এবং এর সংখ্যা দ্বিগুণ করো। সেই রাজনীতি বলে পশ্চিমবঙ্গের যে বড় পুকুর যেগুলোকে বাঁধানো, এই সাহেব বাঁধের মতো, সেগুলি কত আছে? সাহেব বাঁধের মতো অত বড় নেই, তুলনায় ছোট, কিন্তু তার সংখ্যা কত? 7,585টি। আমাদের রাজনীতি বলে একে রক্ষা করো এবং এর সংখ্যা বাড়াও। এছাড়া আর অন্য কোনো উপায় আমরা এই জলের দুর্নীতি আটকাতে পারবো না। আসলে নীতিটিকে বদলাতে